এই ভিডিওতে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের আউটপুট নিয়ে। মানে সোজা কথা, জাভাস্ক্রিপ্ট যে আমরা লিখবো, আমাদের তো সবারই উদ্দেশ্য হচ্ছে আউটপুট দেখা, তাই না? মানে ব্রাউজারে কিছু একটা দেখা যাবে, তো সেই কাজে জাভাস্ক্রিপ্ট আসলে হেল্প করে, রাইট? সো সেই আউটপুটটা নিয়ে আমরা মূলত আজকে এই ভিডিওতে কথা বলবো। তো এখানে দেখেন, সবার আগে বলা আছে জাভাস্ক্রিপ্ট ডিসপ্লে পসিবিলিটিস, মানে কিভাবে জাভাস্ক্রিপ্টে ডিসপ্লে করতে পারি আমরা কোনো একটা ইনফরমেশন, ঠিক আছে? মানে প্রিন্ট করতে পারি সোজা কথায়। তো সেই কাজটা আমরা দেখেন এখানে 4টা এক্সাম্পল দেওয়া আছে। একটা হচ্ছে কি বলছে, রাইটিং ইনটু অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইউজিং ইনার এইচটিএমএল, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা চাইলে ইনার এইচটিএমএল হিসাবে কল করে আমরা প্রিন্ট করতে পারি। যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটা একটা করে আসি, প্রথমে ইনার এইচটিএমএল, যদি আমি এটা ট্রাই ইট ইউরসেলফ দেই, তাহলে দেখেন এখানে কোডটা আছে, এখানে আউটপুট আছে, তাই না? সেখানে কি করছে, পিআইডি ডেমো, এই যে পি ট্যাগটা, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, তাই না? তার মধ্যে কিন্তু কোনো কিছু নাই, কিছু কিন্তু শো হচ্ছে না, তাই না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ফার্স্ট প্যারাগ্রাফ দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা কোত্থেকে আসছে, সেটা কিন্তু এই পিটা। এরপরে যে পিআইডি ডেমো, তার মধ্যে একটা জিনিস, যে 11, এই 11টা কোত্থেকে আসছে? এই 11টা আসলে এখানে বসেছে, কে বসিয়েছে? জাভাস্ক্রিপ্ট বসিয়েছে, কিন্তু আমি কিন্তু এইচটিএমএল এ সেটা লিখিনি। এই কাজটা করেছে হচ্ছে এই স্ক্রিপ্ট অংশটা। সে কি করেছে দেখেন, ডকুমেন্ট, আমরা বলেছিলাম ডকুমেন্ট মানে এই পুরো এইচটিএমএল এলিমেন্ট, এই ডকুমেন্টটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। খেয়াল করেন, জাভাস্ক্রিপ্টে কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবে ক্যামেল কেস দিয়ে লেখা হয়, এটাকে ক্যামেল কেস বলা হয়। মানে প্রথমটা ছোট হাতের, এরপরে সমস্ত ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের। সো গেট একটা আলাদা শব্দ, এলিমেন্ট একটা আলাদা শব্দ, সো সেই শব্দটার এলিমেন্টের ইটা বড় হাতের, বাই একটা আলাদা শব্দ, যার কারণে বাইয়ের বিটা বড় হাতের, তারপরে আইটা বড় হাতের, ঠিক আছে? সো এভাবেই জাভাস্ক্রিপ্টে সমস্ত ক্যামেল কেসটা জাভাস্ক্রিপ্টে হচ্ছে কনভেনশন। সো জাভাস্ক্রিপ্টের ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা একটা ফাংশন, যেটা নিয়ে আমরা পরে জানবো ফাংশন সম্পর্কে। তার মধ্যে ডেমো হচ্ছে কি, এই পি এর একটা আইডেন্টিফায়ার, মানে পি এর একটা নাম, মানে আমার নাম সুমিত, হ্যাঁ, আপনার একটা নাম আছে, মানুষ তো অনেক, তো প্রত্যেকটা মানুষকে আমরা আইডেন্টিফাই করি তার নাম দিয়ে। সেরকম এই এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্ট, যেমন এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি আইডি অথবা ক্লাস দিয়ে, ঠিক আছে? সো এখানে আইডি দিয়ে করা হয়েছে। সো গেট এলিমেন্ট বাই, এই জন্য বলা হয়েছে আইডি। যখন ক্লাস হবে তখন কিন্তু গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরা যাবে না, তখন অন্য কিছু দিয়ে ধরতে হবে, সেটা আমরা পরে দেখবো। বাট এইটুকু বোঝার চেষ্টা করেন যে গেট এলিমেন্ট বাই আইডি, তার মধ্যে ডেমো দিয়ে দিলাম, মানে এইটুকু দিয়ে আমি আসলে ধরতে পারলাম এই পি এলিমেন্টটা। তারপরে তার যে ইনার এইচটিএমএল প্রপার্টি, সেইটা ইজুকাল টু করে দিলাম 5+6। 5+6 এটা আমরা এখানে লিখতে পারছি কারণ এটা জাভাস্ক্রিপ্ট, কারণ এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে আসলে যোগটা করতে পারে। এইচটিএমএল যোগ করতে পারবে না, কিন্তু সে পারবে। সো 5+6 এর যে ফলাফল, সেই ফলাফলটা এই ইনার এইচটিএমএল এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। 5 আর 6 হচ্ছে 11, যার কারণে এই পি এর মধ্যে আসলে আলটিমেটলি জাভাস্ক্রিপ্ট পরে, এই পেজটা লোড হওয়ার পরে, মানে পুরো এইচটিএমএলটাকে লোড হয়ে যাবে, তারপরে জাভাস্ক্রিপ্ট অ্যাক্টিভ হয়ে সে জাভাস্ক্রিপ্ট এখানে এই 11টাকে পুশ করে দিবে আসলে, হ্যাঁ? সো সেই কাজটাই এখানে হয়েছে। ক্লিয়ার? সো আশা করি এটুকু বোঝাতে পেরেছি। সো এটা একটা ওয়ে, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টকে প্রিন্ট করলাম, মানে আমরা একটা ইনফরমেশন দেখালাম ওয়েব পেজে, এটা একটা ওয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে যে চেঞ্জিং দ্য ইনার এইচটিএমএল প্রপার্টি অফ অ্যান এইচটিএমএল এলিমেন্ট ইজ এ কমন ওয়ে টু ডিসপ্লে ডাটা ইন এইচটিএমএল। আচ্ছা, এটা তো বুঝতেই পারছেন যে একটা খুব বহুল ব্যবহৃত একটা ওয়ে। সেকেন্ড যে ওয়েটা, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এটা ব্যবহার করা। তো সেটার এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। এখানে আছে, আমি ট্রাই ইট ইউরসেলফ দিলাম। খেয়াল করে দেখেন, এখানেও আমি একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখেছি এবং এখানেও দেখেন 11 দেখা যাচ্ছে আগের মতো, কিন্তু এখানে এখন কারেন্টলি 11 দেখানোর জন্য কোনো পি ট্যাগ বা কোনো কিছু কিন্তু নাই। আমি সরাসরি লিখেছি ডকুমেন্ট ডট রাইট। সো ডকুমেন্ট, এর আগে যে ডকুমেন্টের কথা বললাম, সেই ডকুমেন্টের রাইট নামক একটা ফাংশন আমি কল করেছি এবং তার মধ্যে আমি ওই 5+6 ঢুকিয়ে দিয়েছি। সো 5 আর 6 এর যে যোগফলটা, সেটা সে আগে যোগ করে নিবে, তারপরে রাইট করে দিবে এই ডকুমেন্টের মধ্যে, ঠিক আছে? সো সেটাই সে করেছে, এখানে 11 দেখিয়ে দিয়েছে। ক্লিয়ার? সো এটা আরেকটা ওয়ে জাভাস্ক্রিপ্টে কোনো কিছু দেখানোর জন্য। আচ্ছা, এখানে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউজিং ডকুমেন্ট ডট রাইট আফটার অ্যান এইচটিএমএল ডকুমেন্ট ইজ লোডেড উইল ডিলিট অল এক্সিস্টিং এইচটিএমএল, ঠিক আছে? আচ্ছা, কথাটা খুবই জরুরি। ডকুমেন্ট ডট রাইট, এইটা কিন্তু যখন আপনি এভাবে লিখে দিয়েছেন, যখন লোড হচ্ছে তখন সে দেখাবে, কিন্তু লোড হয়ে যাওয়ার পরে আপনি যদি ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ, এটা আপনি কল করেন, তাহলে সে পুরা এই সব কিছু মুছে এই ডকুমেন্টের সব কিছুকে রাইট করে ফেলবে সে। তার মানে সব কিছু মুছে যেয়ে শুধু 11 থাকবে, হ্যাঁ? যদি আমি এটাকে আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাই, তাহলে একটুখানি যেটা বলে নেই, সেটা হচ্ছে আমি বর্তমানে
সাফারি ব্রাউজার ব্যবহার করছি। হ্যাঁ, আপনাদেরকে আমি রেকমেন্ড করবো জাভাস্ক্রিপ্ট ব্যবহার করার জন্য অবশ্যই গুগল ক্রোম ইউজ করবেন। হ্যাঁ, গুগল ক্রোম হচ্ছে জাভাস্ক্রিপ্টের ব্যবহার করার জন্য সবচেয়ে সুন্দর জায়গা। সো আমি যদি এখানে এই জিনিসটা করি এবং আমি সিম্পলি এই যে HTML এই যে জিনিসটা, এটা যদি আমি এখন এই জায়গাটায় আমাদের এখানে লোড করি, W3 স্কুলসের লিঙ্কটা এখানে আমি গেলাম এবং আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এই বাটনটাতে চাপ দিলাম। হ্যাঁ, সো এটা করলে যেটা হয়, একটা কনসোল ওপেন হয় যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। যেমন এই হচ্ছে সেই কনসোলটা, ঠিক আছে। সো এখানে আমি এই যে বাটনটা আছে, হ্যাঁ, এটা হচ্ছে এই যা এরর টেরর দেখাচ্ছে এগুলো সব মুছে ফেলবে, ফ্রেশ করে ফেলবে, ক্লিয়ার করে ফেলবে, সেটা আমি করে ফেললাম। হ্যাঁ, এগুলো আপনাদের এখন বোঝার দরকার নেই, এগুলো আমি ডিটেল আস্তে আস্তে বোঝাবো। সো এখানে আমরা চাইলে এই যে আমাদের যে ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজটা চাইলে এই ওয়েব পেজের উপরে আমরা কোনো জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। যেমন এই পুরো পেজটা তো লোড হয়ে গেছে, রাইট। সো এখন যদি আমি ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ, এবং আমি এখানে এবার 11 লিখে দিলাম ডাইরেক্ট, হ্যাঁ, দিলাম, খেয়াল করেন পুরা পেজের সব কিছু কিন্তু রাইট হয়ে গেছে, হয়ে শুধু 11 দেখা যাচ্ছে। ক্লিয়ার? সো তার মানে কি বলছে যে ডকুমেন্ট ডট রাইট মানে ডকুমেন্টের কোনো এলিমেন্ট কিন্তু আমি আইডেন্টিফাই করিনি, আমি পুরো ডকুমেন্টটাই রাইট করে ফেলছি। সো পুরো ডকুমেন্টের সমস্ত কিছু মুছে ফেলে সে জাস্ট রিপ্লেস করে দিচ্ছে 11 দিয়ে। দ্যাটস ওয়াই এই ঘটনাটা ঘটছে। কিন্তু যখন আমি ফার্স্ট টাইম এটাকে যখন আমি যদি আরেকবার আসি এখানে এই রিলোড দেই, তখন যখন আমি এই কাজটা করছি তখন কিন্তু এই ঘটনাটা হচ্ছে না, তখন 11 দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ তখন আসলে এক্সিকিউশনের মধ্যেই সে জাস্ট পরপর প্রিন্ট করছিল, এগুলো প্রিন্ট করে ফেলেছে, তারপরে রাইটও করে দিয়েছে। কিন্তু যখন আমি লোড হয়ে যাওয়ার পরে কাজটা করছি তখন পুরাটা ইয়ে হয়ে যাচ্ছে। সো এই কথাটা আপনারা বুঝতে পারলেন যে এটা কিন্তু খুব বোঝার একটা ব্যাপার, যে জাভাস্ক্রিপ্ট কিন্তু লোড হয়ে যাওয়ার পরেও আপনি ইন্টারাকশন করতে পারেন পেজের সাথে। সো জাভাস্ক্রিপ্টের আরেকটা ব্যবহার দেখা গেল যে আমরা চাইলে একটা লোডেড পেজের ওপরে কন্টেন্ট গায়েব করে ফেলতে পারি। সো facebook.com যে আপনি এই কাজটা করলে ফেসবুকের কন্টেন্টটাও চলে যাবে। তার মানে এই নয় যে ফেসবুকের সার্ভার থেকে পুরো কোড মুছে গেছে। যেটা হয়েছে আপনার নিজস্ব যে ব্রাউজার, মানে আপনি সেই আপনার যে ব্রাউজার, শুধুমাত্র দুনিয়াতে আরো অন্য যারা ব্রাউজ করছে তাদের কিচ্ছু হবে না, শুধু আপনার ব্রাউজারে এই ঘটনাটা ঘটবে। তাতে ফেসবুকের কোনো ক্ষতিও হবে না, কিচ্ছু হবে না, আপনি একটু মজা পাবেন, এটুকুই। সো এই জন্যই বলা হয় জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে ক্লায়েন্ট সাইডে রান করে। মানে আমরা যারা ফেসবুককে ধরে নিতে পারেন সার্ভার, ফেসবুক আমাদেরকে কন্টেন্টটা প্রোভাইড করছে, ঠিক আছে, আর আমরা যারা তারা হচ্ছি ক্লায়েন্ট, মানে আমরা ওর কন্টেন্টটা দেখছি, ঠিক আছে। সো আমার এই যে ক্লায়েন্ট এন্ড সেটা হচ্ছে আমার নিজস্ব ব্রাউজার, সেই ব্রাউজারে কি করছে জাভাস্ক্রিপ্ট সেটা আসলে ম্যাটার করে না, ফেসবুকের উপরে কোনো এফেক্ট করবে না। ক্লিয়ার? সো এইটা একটা ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। সো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা আবার আমাদের এখানে চলে আসছি। এর পরের যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট মেথড শুড অনলি বি ইউজড ফর টেস্টিং। এই কথাটা মনে রাখবেন, শুধুমাত্র টেস্টিং পারপাসে ব্যবহার করবেন। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট মানে ইউজ না করাটাই সবচেয়ে ভালো। আমরা আসলে সত্যি কথা বলতে ডকুমেন্ট ডট রাইট কোথাও ইউজই করবো না, হ্যাঁ, বাট জেনে রাখা ভালো। আচ্ছা, এরপরে যেটা আরেকটা বইতে জাভাস্ক্রিপ্টে ইনফরমেশন প্রিন্ট করা যায় সেটা হচ্ছে উইন্ডো ডট অ্যালার্ট নামক একটা ফাংশন। হ্যাঁ, সো আমরা কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে এই টিউটোরিয়াল সিরিজে আমি আপনাদেরকে ল্যাঙ্গুয়েজটা বোঝাবো, একটা ভাষা হিসাবে আপনি বুঝবেন, ঠিক আছে। সো কনসেপ্ট আমরা একটু অ্যাডভান্স লেভেলে গিয়ে এরপরে বুঝবো, বাট আমাদের এই টিউটোরিয়াল সিরিজের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভাষাটা সম্পর্কে পরিচিত করা। ভাষাটার উপর দখল পেয়ে গেলে, যেমন আপনি যদি এখন জার্মানিতে যান তাহলে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। একজন বাঙালি হিসাবে জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনি তখন কি করবেন, আপনি তাদের বিভিন্ন কিভাবে, যেমন আমি ভালো আছি এই কথাটা জার্মানিতে কি হবে সেটা আপনি বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করবেন। সেই জিনিসটাই আমি কিন্তু আপনাদেরকে এই ইয়েতে করছি যেন আপনাদের সেটা বুঝতে সহজ হয়। তো এখানে উইন্ডো ডট অ্যালার্ট হচ্ছে এরকমই একটা ল্যাঙ্গুয়েজ সিনট্যাক্স, যেটা হচ্ছে আসলে কি করে, জাভাস্ক্রিপ্টে কোনো একটা কিছু অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে আমাদেরকে সতর্ক করা। তো জাভাস্ক্রিপ্টে এই অ্যালার্ট মানে হচ্ছে কোনো একটা কিছু ব্রাউজারে দেখানো। কিন্তু আমরা এর আগে ডকুমেন্ট ডট রাইটটা যেভাবে দেখলাম, অ্যালার্ট একটু অন্যভাবে দেখাবে। কিভাবে? যেমন আমি যদি এটাকে ট্রাই ইট ইউরসেলফ দেই, খেয়াল করেন সে আমাকে অ্যালার্টটা একটা পপ আপের মতো দেখাচ্ছে 11, ঠিক আছে। এবং খেয়াল করেন আমার লোডটা কিন্তু পার্শিয়াল হয়ে আছে, পুরোপুরি লোড কমপ্লিট হয়নি। হ্যাঁ, যখন আমি ক্লোজে চাপ দিলাম তখন পেজটা লোড হলো। হ্যাঁ, ঘটনাটা কি হলো, পেজটা এরকম করে আসছে। উইন্ডো ডট অ্যালার্টের কাজ হচ্ছে সেই কাজটাই করে। উইন্ডো ডট অ্যালার্ট আগে এই অ্যালার্টটা দেখাবে, তারপরে কন্টেন্ট দেখাবে। আমার পারমিশন আমি ওকে না করা পর্যন্ত কন্টেন্ট আমি দেখতে পাবো না, সেই ঘটনাটাই হলো। বাট সেও কিন্তু আলটিমেটলি এই 11ই দেখালো। ক্লিয়ার? সো আমি যদি রিলোড দিই আবার দেখেন সে আগে 11ই দেখালো, ক্লোজ দিলাম, তারপরে এই পেজটা লোড হলো। ক্লিয়ার? সো এটা হচ্ছে আরেকটা ওয়ে জাভাস্ক্রিপ্টে কন্টেন্ট দেখানোর। আচ্ছা, এখানে একটা কথা খুবই জরুরি, সেটা হচ্ছে ইউ ক্যান স্কিপ দ্য উইন্ডো কিওয়ার্ড।
উইন্ডো শব্দটা আমরা চাইলে অ্যাভয়েডও করতে পারি। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল আমি যদি এখানে উইন্ডো ডট অ্যালার্ট আছে, তো এই যে গেলাম, আচ্ছা এখানে তো আসলে দেখাই যাবে না কারণ এটা বারবার এরকম হবে। সো আমি যদি এখন এখানে, আচ্ছা আমি ধরেন উইন্ডোটা সরিয়ে দিলাম, এই উইন্ডো কথাটা সরিয়ে দিলাম, রান দিলাম, তাহলেও দেখেন কাজ করছে। সো উইন্ডো শব্দটা এটা অনেকটা এরকম একটা ব্যাপার যে ধরেন আপনি একটা প্যারাগ্রাফ লিখছেন, সেই প্যারাগ্রাফে আপনি বলছেন যে জাভাস্ক্রিপ্ট ইজ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তারপরে বললেন জাভাস্ক্রিপ্ট হচ্ছে তৈরি করেছেন ব্রেন্ডন আইক, তারপরে বললেন জাভাস্ক্রিপ্ট ইজ দ্য মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে আপনি বারবার জাভাস্ক্রিপ্ট বলে যাচ্ছেন। হ্যাঁ, সো তার কি দরকার আছে? পরের বারে তো আপনি এটা বলতে পারতেন বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বলতে পারতেন, তাই না? সো এইখানে ব্যাপারটা এভাবেই কাজ করে। উইন্ডো জিনিসটা আমাদের যে ওয়েব পেজ সেখানে অলওয়েজ অ্যাভেলেবল আছে। হ্যাঁ, সো উইন্ডোকে বলা হয় গ্লোবাল একটা জিনিস, ঠিক আছে, মানে আমাদের সবসময়ের জন্য অ্যাভেলেবল। সো বারবার তাকে উচ্চারণ করার কোনো দরকার নাই, ঠিক আছে। ওইটাকে আপনি উজ্জ্ব রাখতে পারেন, হ্যাঁ, মানে থার্ড পার্সনের মতো উজ্জ্ব রাখতে পারেন। সো সেই কাজটাই, সেজন্য উইন্ডো ডট অ্যালার্টকে আমরা সংক্ষেপে উইন্ডো নামে যা থাকবে সেটাকে আমরা সরাসরিও ব্যবহার করতে পারি, এটাই এখানে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই যে সেটা এখানে এক্সাম্পলে বলা হয়েছে। এরপরে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কনসোল ডট লগ। হ্যাঁ, কনসোল কি জিনিস? কনসোল হচ্ছে একটু আগে আমি যখন গুগল ক্রোম ব্রাউজার আপনাদেরকে ওপেন করে দেখালাম, তখন এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে চাপ দিয়ে আমি এই যে কনসোলটা পেলাম, এইটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট লেখার জায়গা। হ্যাঁ, সো এইখানে আমরা চাইলে কনসোল ডট লগ ইউজ করতে পারি। কনসোল ডট লগ, হ্যাঁ, একটা ফাংশনের মতো এরকম, মানে দুইটা এরকম কার্লি ব্রেস দিতে হবে এবং ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট, এবং তার মধ্যে আপনি চাইলে যা লিখবেন, যেমন ধরেন আপনি এখানে লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এই দেখেন সে প্রিন্ট করলো হ্যালো ওয়ার্ল্ড। এই প্রিন্টটা সে কোথায় করছে? এই কনসোলেই শুধুমাত্র করবে, এখানে না। সো এই জিনিসটা ব্যবহার করা হয় তাহলে কোন পারপাসে? কিছু তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে ইউজার তো আর এই কনসোল খুলে দেখবে না, ইউজার তো এইভাবে থাকবে, তাই না? তাহলে এটা কেন করছি আমরা? এটা করছি আমরা ডিবাগ করার জন্য, মানে আমাদের কোডে কোথাও ভুল হলো কিনা, কোডের বিভিন্ন জায়গায় যদি আমরা এভাবে লগ করে রাখি। লগ শব্দের অর্থ কি? মানে হচ্ছে তুমি যখন এক্সিকিউশন করছো তখন কিছু লগ রাখো, কিছু প্রমাণ রাখো, যেন আমি পরে চেক করতে পারি। কোডারের জন্য এটা, ব্যাকএন্ড মানে প্রোগ্রামারের জন্য, এক্ষেত্রে তো ব্যাকএন্ড না, ফ্রন্ট এন্ড, প্রোগ্রামারের জন্য। সো সেই কাজটাই করে হচ্ছে কনসোল ডট লগ। সো সেটা করে আমরা এভাবে ইনফরমেশন নিতে পারি। এবং আরেকটা কথাও বলে নিই, যে কনসোল ডট লগের মধ্যে আমি যে ডাবল কোট ইউজ করেছিলাম একটু আগেই, এর আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে এখানে আমরা সিঙ্গেল কোটও ইউজ করতে পারি। জাভাস্ক্রিপ্টে ডাবল কোট সিঙ্গেল কোট একই, সো আমরা তাইলে এভাবেও ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, সো এই যখন দিলাম তখনও দেখেন হ্যালো প্রিন্ট হলো, ক্লিয়ার? সো আশা করি এটাও বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইনফরমেশন ডিসপ্লে করার আরেকটা ওয়ে, কনসোল ডট লগ। এছাড়া জাভাস্ক্রিপ্টে প্রিন্ট যদি আমরা করতে চাই, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রিন্ট বলে একটা জিনিস থাকে, বাট জাভাস্ক্রিপ্টে এরকম কিছু নাই। এখানে বলা আছে দেখেন, জাভাস্ক্রিপ্ট ডাজ নট হ্যাভ এনি প্রিন্ট অবজেক্ট অর প্রিন্ট মেথড। প্রিন্ট বলে কিছু নাই জাভাস্ক্রিপ্টে, বাট ইউ ক্যানট অ্যাক্সেস আউটপুট ডিভাইসেস ফ্রম জাভাস্ক্রিপ্ট। ওকে, এই কথাটা বলতে সে কি বোঝাচ্ছে? অনেক সময় অনেক ওয়েব পেজে দেখেছেন যে একটা কন্টেন্ট দেখানো হচ্ছে, তারপর একটা প্রিন্ট নামে বাটন থাকে, ক্লিক করলে আপনার প্রিন্টারের যে ইন্টারফেসটা সেটা ওপেন হয়ে যায়। হ্যাঁ, সো সেই, এবং আপনি প্রিন্ট করতে পারেন, আপনার প্রিন্টার দিয়ে আউটপুট বের হয়ে যায়, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে সেটা হতে পারে। জাভাস্ক্রিপ্ট হচ্ছে এরকম আউটপুট ডিভাইসকে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারে না। এটা আমি প্রিন্টারের ক্ষেত্রে এক্সাম্পল দিলাম, এটা যদিও এক্সেপশন, বাট অন্যান্য যে কোনো আপনার হার্ডওয়্যার বা যে কোনো আপনার সিস্টেমের কোনো জিনিস, যেমন আপনার মেমোরি, আপনার সিপিইউ, হ্যাঁ, বা আপনার মেশিনে কোনো একটা কিছু হচ্ছে, বা আপনার ফাইল সিস্টেম, আপনার যে ফাইল আছে সেই ফাইলে অ্যাক্সেস নেওয়া, এ ধরনের কাজ কারবার কিন্তু জাভাস্ক্রিপ্ট করতে পারে না, কারণ সে শুধুমাত্র ব্রাউজারে কাজ করে, ঠিক আছে, তার ইউজারের মেশিনে কোনো অ্যাক্সেস নাই। কিন্তু এখানে একটাই এক্সেপশন, সেটা হচ্ছে উইন্ডো ডট প্রিন্ট বা শুধু প্রিন্ট, যেহেতু একটু আগেই বলেছিলাম উইন্ডো উজ্জ্ব রাখলেও হয়, উইন্ডো ডট প্রিন্ট মেথডটাই হচ্ছে একমাত্র এক্সেপশন যেটার অ্যাক্সেস আমরা চাইলে পাইতে পারি। যেমন আমি যদি এটাকে ট্রাই ইয়োরসেলফ করি, এখানে একটা বাটন আছে, সেটার অন ক্লিক, এটা আমরা পরে জানবো, বাট এটা শুনলেই বোঝা যাচ্ছে যে এই বাটনটাতে ক্লিক করলে এই জিনিসটা আসলে কল হবে। হ্যাঁ, সেটা লেখার ওয়ে হচ্ছে এইটা, ভাষাতে লেখা হয়েছে, জাভাস্ক্রিপ্টের ভাষাতে লেখা হয় এভাবে। হ্যাঁ, তো এই যে অন ক্লিকের মধ্যে উইন্ডো ডট প্রিন্ট, সো উইন্ডো ডট প্রিন্ট কিন্তু কল হয়ে যাবে না, প্রথমেই বলছে না যে প্রিন্ট করো। ইউজার যদি বাটনটিতে চাপ দেয়, সেজন্য বলা আছে অন ক্লিক, মানে আফটার ক্লিকিং এই ঘটনাটা ঘটবে। সো যখন ইউজার এটাতে চাপ দিবে, তখনই সেই উইন্ডো ডট প্রিন্ট এই ফাংশনটাকে কল করবে। ফাংশন মানে হচ্ছে একটা কাজ, ধরে নেন এখন আপাতত এই কাজটাকে সে বলবে করো জাভাস্ক্রিপ্টকে, জাভাস্ক্রিপ্ট তখন করবে। সো যখন আমি এখানে চাপ দিব,
এই দেখেন আমার ম্যাক যেহেতু এটা ম্যাকের প্রিন্টিং ইন্টারফেসটা চলে এসছে। সো এটা কিন্তু মেশিনের এক ধরনের অ্যাক্সেস নিল, বাট এইটাই একমাত্র এক্সেপশন, এছাড়া জাভাস্ক্রিপ্ট মেশিনের আর কিছুর অ্যাক্সেস পায় না। ঠিক আছে, এটা মনে রাখবেন, সেইটাই এখানে বলা হয়েছে। ক্লিয়ার? ওকে, সো এই মোটামুটি জাভাস্ক্রিপ্টের আউটপুট রিলেটেড সব কিছু আমরা দেখলাম। যে একদম শুরুতে আমরা যেটা দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডাটা ইন ডিফারেন্ট ওয়েজ, সো সেই 4টা মেথডই আমরা এখানে দেখলাম। ক্লিয়ার? সো আরও ওয়ে আছে, বাট এগুলোই হচ্ছে মেইন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর মধ্যে ইনার এইচটিএমএলই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কারণ সেটা ডাইরেক্ট ব্রাউজারে দেখাতে পারে। সো ইনার এইচটিএমএলই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর console.log সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের প্রোগ্রামারদের, কারণ আমরা যখন কোড লিখি ভুল চেক করার জন্য আমরা এভাবে console.log দিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন আমরা বিভিন্ন আউটপুট চেক করি। ঠিক আছে, সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সো এই টিউটোরিয়ালের প্রায় শেষের দিকে এসে গিয়েছি আমরা। এখন আমি আপনাদেরকে ছোট্ট একটা জিনিস বলে নিব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আমরা তো প্রোগ্রামার, সো আমাদের যে প্রোগ্রামিং আমরা কোডগুলো লিখি সেগুলো আমরা কোথায় লিখি? আমাদের লেখার জন্য কোড এডিটর আছে, তাই না? কোড লেখার জায়গা আছে। সো যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমরা ডকুমেন্ট লিখি, হ্যাঁ, পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা প্রেজেন্টেশন বানাই, সেরকম কোড লেখার জায়গা হচ্ছে কোড এডিটর। হ্যাঁ, তো বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য সবচেয়ে পপুলার কোড এডিটর হচ্ছে মাইক্রোসফটের বানানো ভিজুয়াল স্টুডিও কোড, হ্যাঁ, বা সংক্ষেপে বলা হয় ভিএস কোড। তো সেই কোড এডিটরটাই আমরা ইউজ করব। তো আপনারা আপনাদের প্ল্যাটফর্মে ভিএস কোড গুগলে জাস্ট সার্চ দিবেন। সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে ডাউনলোড বাটনে চাপ দিলে আপনার মেশিন যদি উইন্ডোজ হয় তাহলে আপনি উইন্ডোজ ভার্সনটা ইনস্টল করবেন, যদি লিনাক্স হয় লিনাক্স ইউজ করবেন, ম্যাক হলে ম্যাক ইউজ করবেন। সো যদি আপনার মেশিন 64 বিট হয়, কি মেশিন আপনার সেই অনুযায়ী এখানে আছে। সো এখানে জাস্ট ডাউনলোড বাটনে চাপ দিলে আপনার উইন্ডোজের ক্ষেত্রে একটা ইএক্সি ফাইল ওপেন হবে, সেটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন, যেভাবে উইন্ডোজের সফটওয়্যার ইনস্টল করতে হয় সেগুলো আমি ডিটেল বলবো না। সো ইনস্টল করে ফেলার পরে আপনার ভিএস কোড ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি ভিএস কোড এডিটরটা ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। ঠিক আছে, আমি আমার এই টিউটোরিয়াল সিরিজে ভিএস কোডের এই যে আমরা এডিটর আছে সেই এডিটরের যে চেহারাটা, সেই চেহারাটা আমরা একটু চেঞ্জ করে নিব, একটা থিম ইউজ করব, দেখতে যেন সুন্দর লাগে। ডিফল্ট থিমটা আমার ভালো লাগে না, আপনাদেরও হয়তো ভালো লাগবে না। সো আমার যারা লার্ন উইথ সুমিতের সাথে আছেন তারা জানেন যে লার্ন উইথ সুমিতের নিজের বানানো একটা ভিজুয়াল স্টুডিও কোড থিম আছে। সো ভিজুয়াল স্টুডিও কোডের একটা মার্কেট প্লেস থেকে আমরা এই থিমটা ডাউনলোড করে নিব। সো যেরকম আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড মার্কেট প্লেস থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, সেরকম ভিজুয়াল স্টুডিও কোডেরও বিভিন্ন এক্সটেনশন ইনস্টল করা যায়। সেটা করার জন্য কি করতে হবে? এই যে দেখেন এক্সটেনশন আইকন, এই যে মাউস নিলে দেখাচ্ছে, এখানে যে আপনারা সার্চ করবেন লার্ন উইথ সুমিত। হ্যাঁ, এটা যেই সার্চ করবেন আমাদের লোগোটা দেখা যাবে, সেখানে চাপ দিলে তারপর এখানে আপনার কাছে ইনস্টল অপশন আসবে। এখানে আনইনস্টল দেখাচ্ছে আমাকে, আপনারা ইনস্টল অপশনে যাবেন, করে এটা ইনস্টল করে নেবেন। আমার এটা ইনস্টল করাই আছে, যার কারণে এটা আনইনস্টল দেখাচ্ছে। হ্যাঁ, যদি আপনাদের থিমটা ভালো লাগে তাহলে কাইন্ডলি এটাকে একটা রিভিউ দিবেন। ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, সো এই থিমটা যেহেতু আমার ইনস্টল করাই আছে, আমি এখন যেটা করব থিমটাকে আমরা এখন ইনস্টল করব। হ্যাঁ, সো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি, আপনারা যেটা করতে পারেন কন্ট্রোল কে তারপরে আবার কন্ট্রোল টি সাথে সাথে, তাহলে এটা চেঞ্জ করার অপশন আসবে। এছাড়া আপনারা মেনু থেকেও করতে পারেন থিম চেঞ্জ। ঠিক আছে, করে এখন কারেন্টলি ডিফল্ট থিম সেট করা আছে দেখা যাচ্ছে। সো আপনারা চাইলে লার্ন উইথ সুমিতের থিমের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে। হ্যাঁ, যে কালারটা আপনার ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। বাট আমাদের এই টিউটোরিয়াল সিরিজে আমি এই লার্ন উইথ সুমিতের শেডস অফ গ্রে এই থিমটা ইউজ করব। তো সেটা আমি সিলেক্ট করে রেখে দিলাম। সো এই আমার সেট আপ হয়ে গেল। এখন আমরা এখানে চাইলে কোড লিখতে পারবো। সেটা করার জন্য কি করতে পারি, আমার ফাইল সিস্টেমে যাচ্ছি। আপনারা তো যে কোনো ফাইল সিস্টেম, আপনাদের ফাইল সিস্টেমে উইন্ডোজ যদি হয়ে থাকে আপনারা আপনাদের সেখানে একটা ফার্স্টে আমি যেটা করছি, আমার এখানে একটা ফোল্ডার তৈরি করছি, এখানে আমাদের এই, এবং সেখানে আমি জাস্ট একটা ফোল্ডার তৈরি করছি ধরেন জেএস নামে। হ্যাঁ, এবং সেই জেএস ফোল্ডারের মধ্যে মূলত আমরা কোড লিখবো। হ্যাঁ, তো সেই জেএস যে ফোল্ডারটা আমি তৈরি করলাম সেই ফোল্ডারটা আমি চাইলে এখান থেকে ওপেনও করতে পারি, অথবা এখানে ড্র্যাগ করে টেনে এনে ফেলে দিতে পারি। তাহলে এই ফোল্ডারটা দেখা যাচ্ছে। এখানে একটা ফাইল তৈরি করছি আমি, এই যে প্লাস বাটনে চাপ দিয়ে, তারপরে ধরেন আমি এখানে লিখছি, একটা ফাইলের নাম দিচ্ছি ধরেন test.js। হ্যাঁ, দেওয়ার সাথে সাথে দেখেন এই ফাইলটা যেহেতু .js এক্সটেনশন দিয়েছি, তো যার কারণে সে জেএস এর একটা আইকন দিয়ে দিচ্ছে। সেটার জন্য আমি একটা প্লাগইন ইউজ করেছি, সেটা হচ্ছে VS Code Icons। হ্যাঁ, VS Code Icons, এই যে VS Code Icons। সো এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নিতে পারেন, তাহলে এটা দেখতে পাবেন।
ঠিক আছে? আচ্ছা, সো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এই জেএস ফাইলে আমরা চাইলে এখন আমাদের কোড লিখতে পারি। হ্যাঁ, যেমন আমরা একটু আগেই দেখলাম, যেমন ধরেন console.log, ঠিক আছে? এটা তো আমাদের একটা কি বলবো, একটু আগেই দেখেছি আমরা। সো আমরা ধরেন console.log লিখলাম, হ্যালো। হ্যাঁ, সো এটা যখন আমি লিখে সেভ দিলাম, তাহলে আমার এই জেএস ফাইলটা সেভ হয়ে গেল। কিন্তু জেএস ফাইলটা আমি এখন রান করব কি করে? তাহলে আমি যেটা করছি, এখানে একটা নতুন ফাইল নিচ্ছি index.html নামে। হ্যাঁ, সো HTML এর আমি একটা বয়লার প্লেট নিয়ে নিচ্ছি। বয়লার প্লেট মানে লেখার একটা শর্টকাট আছে HTML এর ভিএস কোডে, সেটা হচ্ছে আমরা এই যে এক্সক্লেমেটরি সাইন এটা দিতে পারি। দিয়ে এই যে দেখেন আমাকে এখানে অপশন দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে এই প্রথম অপশনটা সিলেক্ট করে দিলেই একটা বয়লার প্লেট চলে আসবে। সেখানে আমরা চাইলে ইচ্ছা মতো লিখতে পারি। ধরেন এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, প্রথমে লিখে নিলাম, এবং বডি ট্যাগের এখানে আমি এই যে স্ক্রিপ্ট, দেখেন আমাকে স্ক্রিপ্ট সোর্স দুইটা জিনিস সাজেস্ট করছে। আমি স্ক্রিপ্ট সোর্স এটা সিলেক্ট করলাম, করলে সে আমাকে স্ক্রিপ্ট সোর্সের মধ্যে সোর্সটা দিতে বলছে। তো আমার এই যে জেএস ফাইলটা index.html ফাইলটা যে জায়গাটাতে আছে, এই জেএস ফাইলটা সেই জায়গাটাতেই আছে। তাহলে আমি স্ক্রিপ্ট সোর্সের মধ্যে জাস্ট সেই ফাইলটার নাম লিখে দিতে পারবো test.js, ঠিক আছে? সেটা আমি দিয়ে দিলাম, তাহলেই চলবে। এটাকে এভাবেও লেখা যায় ডট স্ল্যাশ মানে ডট স্ল্যাশ শব্দটার অর্থ হচ্ছে যেখানে আছি সেখানেই। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা দেওয়াটা বেস্ট প্র্যাকটিস। আচ্ছা, আর যদি এই test.jsটা এখানে না থেকে ধরেন একটা ফোল্ডারের মধ্যে থাকতো, ধরেন আমার জেএস নামে একটা ফোল্ডার আছে, তার মধ্যে এই test.jsকে আমি ঢুকিয়ে দিলাম টেনে এনে, তার মানে এই জেএসটা এখন ইন্ডেক্স যে পাথে আছে সেই পাথে নাই, জেএস নামক একটা ফোল্ডারের মধ্যে আছে। তাহলে আমি সেটাকে অ্যাক্সেস করব কি করে? ডট স্ল্যাশ যে জিনিসটা, সেটা মানে সেটা বোঝায় হচ্ছে আমার এই জায়গাটা, তারপরে একটা জেএস ফোল্ডার, তাহলে স্ল্যাশ জেএস তারপরে স্ল্যাশ test.js, ঠিক আছে? এইটা দিলে আমি তাহলে এটা অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে পাথ সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, সো এটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা আমি এখন সেভ করলাম। সেভ করে আপনারা চাইলে রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে চাপ দিতে পারেন। যারা এই অপশনটা দেখতে পাচ্ছেন না, তার মানে হচ্ছে আপনাদের লাইভ সার্ভার নামক প্লাগইনটা ইনস্টল করা নাই। সো আমি অবশ্যই রেকমেন্ড করব এই প্লাগইনটাও ইনস্টল করে নেবেন। সেটা হচ্ছে লাইভ সার্ভার। এটা দিয়ে সার্চ করলে আপনারা প্রথম যেটা পাবেন, নাম হচ্ছে ঋত্বিক দে, যিনি এটা ডেভেলপ করেছেন, সেই প্লাগইনটা ইনস্টল করে নেবেন, তাহলে এই অপশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, সো এটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সমস্ত রেফারেন্স লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পাবেন। সো এটা আমার ইনস্টল করা আছে, সো যার কারণে আমি অপশনটা পাচ্ছিলাম। হ্যাঁ, সো আমি ওপেন উইথ লাইভ সার্ভার এই জিনিসটাতে ক্লিক করলাম। এটা যখন আমি ক্লিক করলাম, আমার এই HTML পেজটা সে একটা ইউআরএল তৈরি করে, একটা অ্যাড্রেস তৈরি করে সে আমাকে দেখিয়ে দিচ্ছে। যেহেতু আমি কনসোল লগ করেছিলাম, সেহেতু কনসোলে আমি এটাকে গুগল ক্রোমে ওপেন করছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে, কারণ যেহেতু আপনারা গুগল ক্রোমে দেখবেন, এই লিঙ্কটাই আমি গুগল ক্রোমে ওপেন করলাম। এবার রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম, কনসোলে গেলাম, এই দেখেন আমার কনসোলে হ্যালো দেখা যাচ্ছে। বাকি জিনিসগুলো এগুলো অন্য জিনিস, এগুলো ইগনোর করতে পারেন। সো এটা ওই লাইভ সার্ভারের কারণে দেখাচ্ছে। সো আমি যদি আরেকবার রিলোড দেই, এই দেখেন হ্যালো দেখাচ্ছে, কারণ এই হ্যালোটা আমি কনসোল লক করেছিলাম, যার কারণে হ্যালোটা আমরা কনসোলে দেখতে পাচ্ছি। সো যদি আমি এখানে ডকুমেন্ট ডট রাইট করে এবার যদি টেস্ট করি, দেখেন আমাদের আগের মতো, ধরেন আমি এখানে দিলাম বাংলাদেশ, সেভ দিলাম, সব রিপ্লেস হয়ে বাংলাদেশ হয়ে গেল। ঠিক আছে, সো আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। সো আমি আপনাদেরকে জাভাস্ক্রিপ্ট কোড রান করার একদম বেসিক জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আমরা মূলত এই সিরিজে এরকম একটা HTML ফাইল বানিয়ে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখে আমরা এভাবে কনসোলে চেক করতে পারবো, ডিবাগ করতে পারবো এবং এখানে আউটপুট দেখতে পারবো। ঠিক আছে, আবার চাইলে আমরা আমাদের কোডগুলো সরাসরি এইখানেও লিখতে পারি। হ্যাঁ, এখানেও লিখতে পারি, সেটাও আপনারা দেখলেন। হ্যাঁ, সো এটাও জাভাস্ক্রিপ্ট লেখার আরেকটা ওয়ে। ক্লিয়ার? সো এই টিউটোরিয়ালটা আমি এখানেই শেষ করছি। আমরা জাভাস্ক্রিপ্টের আউটপুট কিভাবে দেখতে হয়, কি কাজ করতে হয়, কিভাবে এডিটরে কোড লিখতে হয়, এরকম বেসিক কিছু জিনিসপাতি সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এবার আমরা পরের ভিডিওতে চলে যাচ্ছি।